রাজধানীর পোস্তায় চামড়ার সরবরাহ কমলেও বেচাকেনা বেড়েছে চট্টগ্রামে। মধ্যস্বত্বভোগীদের বিরুদ্ধে চামড়া মজুদের অভিযোগ ব্যবসায়ীদের। জীবিকার টানে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ, ভিড় বাড়ছে বাস, ট্রেন, লঞ্চে। অনেকের অভিযোগ মিলছে না প্রত্যাশিত টিকিট। গৃহস্থালী জ্বালানি চাহিদা পূরণে কার্যকর ভূমিকা রাখতে পারছে না সিলিন্ডার গ্যাস। সরকারি নিয়ন্ত্রণ এবং যথাযথ নীতিমালার অভাবকেই দায়ী করছেন গ্রাহকরা। পর্যটকদের পদভারে মুখর সৈকতের শহর কক্সবাজার। উচ্ছ্বাস আর আনন্দে সাগরের নীল জলে ভাসছেন ভ্রমণ পিয়াসীরা। নিরাপত্তায় তৎপর লাইফগার্ড কর্মী ও ট্যুরিস্ট পুলিশ। এবং দেশের বিনোদন কেন্দ্রগুলোতে এখনো ঈদের আমেজ। বন্ধু স্বজনের সঙ্গে এখানে সেখানে ঘোরাঘুরি আর আনন্দে মশগুল অনেকে। বাংলা সময় আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ রাজু এবং আমি পারমিতাহীন। রাজধানীর বাইরে থেকে চামড়া না আসায় দেশের সবচেয়ে বড় পাইকারি চামড়ার আড়ত পোস্তায় কমেছে চামড়া বেচা কেনার ব্যস্ততা। সব মিলিয়ে এবারে রাজধানীতে নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় চামড়া সংগ্রহের পরিমাণ কিছুটা কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে সময়মতো লবণজাত করতে না পারায় নষ্ট হয়েছে কিছু চামড়া। ট্যানারি মালিকরা বাড়তি দামে সংরক্ষিত চামড়া না কিনলে বড় ধরনের ব্যবসায়িক ক্ষতির মুখে পড়তে হতে পারে বলে জানিয়েছেন আড়তদাররা। নেই উচ্চস্বরের হাঁকডাক কিংবা শ্রমিকদের তুমুল ব্যস্ততা। গেল দুদিনের চিত্র রোববার সকাল থেকেই একেবারেই বদলে গেছে কাঁচা চামড়ার সবচেয়ে বড় আড়ত রাজধানীর পোস্তায়। ঈদের দিন থেকে শুরু করে শনিবার গভীর রাত পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে এখানে কাঁচা চামড়া আসে। কোরবানির দ্বিতীয় দিন স্থানীয়ভাবে যেসব পশু কোরবানি হয়েছে সেসব চামড়া কেনার জন্যই পোস্তা এলাকায় রয়েছেন ফড়িয়া ব্যবসায়ীরা। এদিকে দেশের বিভিন্ন স্থান থেকে পোস্তায় আসা কোরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য লবণজাতকরণের কাজ এরই মধ্যে শেষ হয়েছে। এছাড়াও রোববার ঢাকার বাইরে থেকে চামড়ার কোনো ট্রাক বা বড় চালান আসবে না বলেও জানান ব্যবসায়ীরা। এদিকে ট্যানারি মালিকরা বাড়তি দামে চামড়া না কিনলে লোকসানে পড়তে হতে পারে বলেও আশঙ্কা আড়তদারদের। আমরা যারা কাঁচা চামড়া সংগ্রহ করেছি আমাদের অবস্থাও ভালো না। আমাদের এই মালগুলি বিক্রি করে টাকা রিয়ালাইজেশন করতে অনেক কষ্টকর হবে। এখন কোম্পানির যে খরিদ্দারির সময় কি দাম দেয় এটা এখন আমরা ঠিক নাই, এখন সবাই আতঙ্কের মধ্যে আছে। রাজধানীতে 12 লাখ পিস চামড়া সংগ্রহের নির্ধারিত লক্ষ্যমাত্রা থাকলেও 10 লাখেরও কিছু বেশি চামড়া সংগ্রহ হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আর সারা দেশে 30 থেকে 35 লাখ চামড়া সংগ্রহ হবে বলেও জানালেন তারা। তবে গরম আবহাওয়া কিংবা সময় মতো লবণ না দেওয়ার কারণে কিছু চামড়া নষ্ট হয়েছে। তবে এর পরিমাণ অনেক কম বলেও দাবি তাদের। এবছর চামড়া তেমন একটা নষ্ট হয়নি, তারপরেও নষ্ট যেটা হয়েছে সেটার পার্সেন্ট খুব কম, 1 কি 2% চামড়া হতে পারে। আর ঢাকার আমাদের যেটা গত বছর লক্ষ্যমাত্রা ছিল 12 লক্ষের মতো, সেটা সংগৃহীত হয়েছিল। এবছর আমার মনে হচ্ছে 12 লক্ষ হবে না, 1-1.5 লক্ষ চামড়া কম অর্জিত হয়েছে। এছাড়াও দেশের অন্যান্য জেলায় পাইকারদের কাছে যেসব চামড়া লবণজাত করে সংরক্ষিত রয়েছে তা পোস্তায় আসতে আরো 7 থেকে 8 দিন সময় লাগবে বলেও জানালেন আড়তদাররা। এজি মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে চামড়ার বাজারে বিরাজ করছে অস্থিতিশীল পরিস্থিতি। ঈদের পরের দিন হঠাৎ করে চামড়া আসা কমে গেলেও আজ থেকে আবারও পাইকারি বাজারে আসতে শুরু করেছে পশুর চামড়া। এক্ষেত্রে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যের অভিযোগ করছেন পাইকারি ব্যবসায়ীরা। এদিকে সবকিছু মিলিয়ে বাজার অনুকূলে না থাকায় এবং ব্যাংক ঋণ না পাওয়ায় গত বছরের লোকসানের জের এবছরও টানতে হতে পারে বলে আশঙ্কা করছেন ট্যানারি মালিকরা। কমলদের রিপোর্ট। বন্দরনগরী চট্টগ্রামে কোরবানির পশুর চামড়া নিয়ে মধ্যস্বত্বভোগীদের কারসাজি বন্ধ হচ্ছে না, বরং সময় যত গড়াচ্ছে কারসাজি ততই বাড়ছে। নিত্য নতুন কৌশলে এসব মধ্যস্বত্বভোগীরা কারসাজি চালিয়ে যাচ্ছে কোরবানির পশুর চামড়া নিয়ে। এখন অনেক দালাল চক্র লোকদের হাতে আমাদের অনেক ভাই ব্যাপারীদের চামড়া আটকানো আছে। ওরা মনে করেন বিভিন্ন জায়গা থেকে অত ছেলে পেলে জোগাড় করি, মনে করেন এখন এর থেকে বাধ্যতামূলক চামড়াটা নিয়ে আসছে। এটা যত কম দিয়ে কিনছে এরা মার্কেটে আনছে মালটা, বাধ্যতামূলক আমাদেরকে চামড়াটা কি নিতে হচ্ছে, এটা আমি মিথ্যে হবে। গত 2 দিন আটকে রাখার পর আবার তারা বাজারে চামড়া ছাড়তে শুরু করেছে। এক্ষেত্রে ব্যবসায়ীরা বলেছেন বিভিন্ন পাড়ায় মহল্লা গিয়ে মধ্যস্বত্বভোগীরা এসব চামড়া আটকে রেখেছিল। এক্ষেত্রে চট্টগ্রামের ব্যবসায়ীরা দাবি করছেন এবার তারা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন, কারণ গতবার যাদের যে বকেয়া ছিল সে টাকা যেমন তারা পায়নি তেমনি পায়নি ব্যাংক ঋণ। এক্ষেত্রে চড়া দামে তাদের চামড়া কিনতে হয়েছিল। সিন্ডিকেট করে চামড়া না আমাদের জন্য, এখন আমরা তো চামড়া
দাম দিয়ে কিনতে হচ্ছে। আগে যে চামড়া ছিল আপনার এই 65-70 টাকা, এখন কিনতে হচ্ছে আমাদের 80 থেকে 90 টাকা করে ফুট। আমাদেরকে লোন দেওয়ার কথা লোন দেয় না, তারপর বছরের শেষে আমাদেরকে টাকা দেয় না, টাকা দেবে করে টাকা ঘোরাঘুরি করে বছরের টাকা অন্য বছর দেয়। আগামী 10 থেকে 15 দিন পর এসব চামড়া পাঠানো হবে ঢাকার ট্যানারি মালিকদের কাছে। চট্টগ্রামে ছোট বড় প্রায় এই ধরনের 200 আড়ত রয়েছে, যার সাথে সরাসরি জড়িত রয়েছে প্রায় 500 ব্যবসায়ী। চট্টগ্রামের মুরাদপুর থেকে কমল দে, সময় সংবাদ। রাজশাহীতে আজও কোরবানির পশুর চামড়া সংগ্রহ করেছেন পাইকারি ব্যবসায়ীরা। তবে সরকার নির্ধারিত দামে চামড়া কিনতে পারেননি বলে অভিযোগ করেন অনেকেই। পাইকারি চামড়া ব্যবসায়ীরা জানান, সরকার পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিলেও সেই দামে চামড়া কিনতে না পেরে বেশি দামে চামড়া কিনতে হচ্ছে তাদের। অথচ ট্যানারি মালিকদের কাছে সে অনুযায়ী চামড়ার দাম পাচ্ছেন না তারা। এতে চামড়া কিনে লোকসানের মুখে পড়েছেন বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ঈদের ছুটি শেষ, দেশের বিভিন্ন স্থান থেকে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন মানুষ। আবার যারা প্রিয়জনদের সাথে ঈদ করতে পারেননি, তাদের অনেকেই কাছের মানুষের সাথে কিছুটা সময় কাটাতে যাচ্ছেন বাড়ি। আমাদের ব্যুরো রিপোর্টারদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ভোর থেকেই যাত্রীদের ভিড় বাড়তে থাকে চট্টগ্রাম রেল স্টেশনে। যারা দেশের বিভিন্ন জায়গা থেকে নারীর টানে প্রিয়জনের সাথে ঈদ করতে এসেছিলেন, তারা সবাই ফিরে যাচ্ছেন আবার নিজ নিজ কর্মস্থলে। সকাল থেকে ঢাকা, ময়মনসিংহ, চাঁদপুর ও সিলেটের উদ্দেশ্যে স্টেশন ছেড়ে যায় বেশ কটি ট্রেন। ঈদ কাটাতে চিটংই মজা লাগে, ঢাকায় মজা লাগে না, এখানেই ভালো লাগে। একটু কষ্ট করে হলে আসি, কষ্ট হয় কিন্তু আসতে মজা লাগে। ঈদের আগে যাইনি, যেহেতু আপনার টিকিট সমস্যা, গাড়ির সমস্যা, এই জন্য এখন একটু বেড়াতে যাচ্ছি। কুরবানি এখানে দিছি, এখন আত্মীয় স্বজন দেখা করতে যাচ্ছি আর কি। এদিকে রাজশাহী থেকেও বেশ কয়েকটি স্থানের উদ্দেশ্যে ছেড়ে গেছে কয়েকটি ট্রেন। এসব ট্রেনে যাত্রীদের অতিরিক্ত ভিড় দেখা গেছে। তবে রাজশাহী রেল স্টেশনে সকাল 9টা থেকে অগ্রিম টিকিটের জন্য ভিড় করেন অসংখ্য যাত্রী। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও টিকিট না পাবার অভিযোগ করেছেন অনেকেই। ঢাকায় যাওয়ার জন্য রাত 2টার সময় টিকিট কাটতে আসছি স্টেশনে, এসে 14 নম্বর সিরিয়াল পাইছি, তো এখন পর্যন্ত দাঁড়ায় আছি। গতকাল আসছিলাম কিন্তু টিকিট পাই নাই, আজকে আসছি সেজন্য। ভোর 5টা থেকে খুলনার রয়্যাল মোড় ও সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে বাস ছেড়ে যায় দেশের বিভিন্ন স্থানের উদ্দেশ্যে। এ সময় সবগুলো বাসে যাত্রীদের ভিড় দেখা যায়। কোনো অসুবিধা নেই, টাইমও ঠিক আছে, সিট টিটও পাওয়া যাচ্ছে। অতিরিক্ত টিকিটের দাম 620 টাকাই নিচ্ছে, কোনো সমস্যা নাই। এদিকে বরিশাল থেকে রাজধানীমুখী সড়কপথে যাত্রী সংখ্যা ছিল তুলনামূলক কম। তবে ফিরতি পথে লঞ্চগুলোর প্রায় সব টিকিট অগ্রিম বুকিং করা হয়েছে বলে জানিয়েছে লঞ্চ কর্তৃপক্ষ। ময়মনসিংহের মাসকান্দা বাস স্ট্যান্ডের গেটলক সার্ভিস কাউন্টারে সকাল থেকেই ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। অনেককেই লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে দেখা গেছে। এদিকে আগামীকাল থেকে যাত্রীদের চাপ আরো বাড়বে বলে জানান পরিবহন সংশ্লিষ্টরা। অনেক গাড়ি আছে, বাট টিকিট দিতে অনেক লেট করছে। আর সময় তো নরমালি সবাই যাচ্ছে, কালকে সবারই মোটামুটি অফিস শুরু। আগে টিকিট পাইতে হাতে, তাও তো সঠিক বলা যাচ্ছে না, পাওয়ার পর হলো গাড়ি পাওয়ার সম্ভব। এছাড়া সিলেট, ফেনী, নীলফামারী থেকেও ঢাকা সহ আরো বেশ কয়েকটি স্থানের উদ্দেশ্যে বাস ও ট্রেন ছেড়ে গেছে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। এদিকে ঈদের তৃতীয় দিনে বাস ও ট্রেনের টিকিটের সংকট দেখা যায় অনেক জায়গায়। আর এই কারণে নির্ধারিত সময়ে কর্মস্থলে যোগ দেয়া নিয়ে শঙ্কায় রয়েছেন বলে জানান অনেক যাত্রী। টিকিট খুঁজতেছি গত 2 দিন ধরে, টিকিট পাওয়া যাচ্ছে না, টিকিট প্রচন্ড সংকট টিকিটের। এই জন্য আবার চতুর্পাশে ঘোরাঘুরি করেও এখন আমি কুল কেনার খুঁজে পাচ্ছি না। প্রায় প্রতিটা কাউন্টারে দেখলাম, সবখানে বলছে টিকিট নাই। তো দেখা যাচ্ছে যে মূল যে ভাড়া সেখান থেকে হয়তো কিছু বেশি দিলে তখন টিকিট দিচ্ছে, আবার অনেকে দিচ্ছে না। আবার বিভিন্ন রকম কারণ দেখাচ্ছে। আমরা রংপুরবাসী ঢাকা, চিটাগাং, সিলেট যাওয়ার জন্য টিকিট সংকটে পড়ে গেছি। এই টিকিট সুষ্ঠুভাবে পাওয়ার জন্য আরও কিছু গাড়ি বাড়ায় দেওয়া দরকার, তাহলে আমরা সুষ্ঠু মতো সব জায়গায় ভ্রমণ করতে পারবো। তৃতীয় দিন, তারপরেও আমাদের কোনো টিকিট নেই, আমরা কর্মস্থলে যাইতে পারতেছি না, টিকিট কাউন্টারে বসে আছি। ক্যাপাসিটি সর্বসাকুল্যে আর কি, সব মিলে 20 লক্ষ বা 25 লক্ষ। তো এই সংকট তো টিকিটের থাকবে, তারপরে ওই লোকগুলো কীভাবে যায়? কোনো না কোনোভাবে যায়, লোকাল গাড়ি
বিআরটিসি তারা রিজার্ভ করে নিয়ে আসে। আমরা যদি ঠিক মতো গাড়ি ঢাকায় পাঠাইতে পারতাম, গাড়ি আসতে পারতো, তাহলে আমরাও বিপুল পরিমাণ লোককে পাঠাইতে পারতাম। আমরা প্রতিদিনই কিন্তু 700-800 লোককে পাঠাচ্ছি। গতকাল রাত 11টার সময় আসছি নীলসাগরের টিকিট কাটার জন্য, এখনো টিকিট পাবো কিনা সন্দেহ আছে। আমি ভোর 5টা থেকে 1 তারিখের টিকিটের জন্য নীলসাগরে কাটার জন্য আমি দাঁড়ায় আছি, এখনো টিকিট পাই নাই। আমরা সেই ভোরবেলা থেকে দাঁড়িয়ে আছি, কিন্তু এখনো টিকিট পাবো কি পাবো না আমরা সেই আশাটা এখনো করতে পারতেছি না। টিকিটের জন্য প্রায় আমরা এখানে অনেক গ্যাঞ্জাম করতেছে, বাইরের ছেলেপেরা আসে অনেক ধাক্কাধাক্কি করতেছে, কিন্তু এখানে ঠিকমতো গার্ড হইতেছে না। এটাই আমাদের এখানে সিটের ক্যাপাসিটি খুবই কম, সেই তুলনায় যাত্রীর সংখ্যা অনেক বেশি। খুবই চাপ বলা যায় এখানে ঈদ উপলক্ষে, বিশেষ করে এখানে আমাদের এখানে পঞ্চগড়, ঠাকুরগাঁ, গোটাচিলা, নীলফামারী ডিস্ট্রিক্ট, ইভেন এখানে রংপুর ক্যান্টনমেন্ট, 3 ক্যান্টনমেন্ট। আর এবারে অতিরিক্ত কোনো কোচ দেওয়া হয় নাই আমাদের এই নীলসাগর এক্সপ্রেসে বিশেষ করে। দর্শক, ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মব্যস্ত মানুষ। এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন আমাদের রিপোর্টার ওমর ফারুক এবং বরিশালের লঞ্চ ঘাটে আছেন ফিরদাউস সোহাগ। সবশেষ খবর জানতে আমরা প্রথমে চলে যাচ্ছি ওমর ফারুকের কাছে। ওমর। রাজু, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কমলাপুর রেল স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে এবং আমার বাম পাশে আপনি যে ট্রেনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্রহ্মপুত্র এক্সপ্রেস, ঢাকা থেকে দেওয়ানগঞ্জ অর্থাৎ জামালপুরের দেওয়ানগঞ্জ যাবে এবং এই ট্রেনটি কিছুক্ষণ আগেই যাত্রীও নিয়ে এসেছে এবং তাতে আমরা যেই চিত্রটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে ঢাকার বাইরে থেকে যেই পরিমাণে যাত্রী ঢাকার ভেতরে ঢুকছেন একই পরিমাণে অর্থাৎ ঈদের 2 দিন পর অর্থাৎ আজকে ঈদের 3য় দিনে এসেও আমরা দেখতে পাচ্ছি যে একই সংখ্যায় একই পরিমাণে যাত্রী ঢাকাও ছাড়ছেন এবং সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যাত্রী কোনো অংশেই কম হচ্ছে না। এর পাশাপাশি আপনাকে যেটি জানাই সেটা হচ্ছে যে রেলের বা যে কোনো যাত্রার ক্ষেত্রেই অন্যতম একটি জানার বিষয় বা যাত্রীদের ভোগান্তি হওয়া বা না হওয়া নির্ভর করে হচ্ছে সেই ট্রেন বা সেই যানবাহনটি সঠিক সময়ে আসলো কিনা বা সঠিক সময়ে ছেড়ে গেল কিনা। আমি বিকেল 4:30 থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছি এবং এরই মধ্যে যাত্রীদের সাথে কথা বলেছি রেল কর্তৃপক্ষের সঙ্গে। রেল কর্তৃপক্ষ আমাদেরকে যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে সকাল পর্যন্ত যে যতগুলো ট্রেন আসা এবং যাওয়ার ক্ষেত্রে যেই সময় মেনটেন করার কথা ছিল, যেই সময়ে আসা যাওয়ার কথা ছিল, তারা দাবি করছেন যে সব ট্রেনই যথাসময়ে ছেড়েছে এবং এসেছে। তবে আমি বেশ কয়েকটি ট্রেনের যাত্রীদের সাথে কথা বলেছি। একটি ট্রেন সেটি হচ্ছে হাওর এক্সপ্রেস, সেই হাওর এক্সপ্রেসের যাত্রীরা আমাদের কাছে অভিযোগ করেছেন যে নির্ধারিত সময়ের 2 ঘন্টা পরে সেই ট্রেনটি কমলাপুর রেলওয়ে স্টেশনে এসেছে এবং যেহেতু 2 ঘন্টা পরে এসেছে, একইভাবে কিন্তু যেহেতু 2 ঘন্টা পরে ওই ট্রেনটি কমলাপুর রেল স্টেশনে এসেছে, তেমনিভাবে ওই ট্রেনে করে যাদের আসলে হাওর এক্সপ্রেসে করে যাদের যাওয়ার কথা ছিল তারাও স্বাভাবিকভাবেই 2 ঘন্টা পরেই তাদের যে ফিরতি যাত্রা সেই ফিরতি যাত্রার দেরি হয়েছে। এছাড়া আর কোনো ট্রেনের যাত্রীদের সাথে আমরা কথা বলে এমন কোনো অভিযোগ পাইনি যে সেই ট্রেনটি দেরি করেছে। আর আমার পাশে এই মুহূর্তে যে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি দেখছেন এটি ঠিক সন্ধ্যা 6টায় ছেড়ে যাওয়ার কথা। এখন সন্ধ্যা 6টা বেজে অনেক সময় পেরিয়ে গেছে, তারপরও এই ট্রেনটি এখনো পর্যন্ত যায়নি। তবে যাত্রীরা এরই মধ্যে আরোহণ করেছেন এবং একটি ট্রেন আসার পরে আসলে পানি নেওয়া এবং আরও অন্যান্য যেসব আনুষঙ্গিক জিনিসপত্র নেওয়া সেটির জন্য কিছু সময় লাগে। দর্শক, এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেন যাত্রার সবশেষ খবর। আমাদের রিপোর্টার ফিরদাউস সোহাগ আছেন বরিশালের লঞ্চ স্টেশনে, আমরা তার কাছে চলে যাব দক্ষিণাঞ্চলের যে লঞ্চ যাত্রার খবর জানতে। তথা দক্ষিণাঞ্চল থেকে ঈদের পর কিন্তু রাজধানীমুখী হতে শুরু করেছে মানুষ। আমরা যেটা দেখেছি ভিড় কিন্তু দিন দিন বাড়ছে। গতকালকে যে ভিড়টি আমরা বরিশাল লঞ্চঘাটে আমরা দেখেছি তার চেয়ে কিন্তু আজকে তুলনামূলক ভিড়টি একটু বেশি। তবে এই ভিড়টি এতই না যেটা উপচে পড়ার মতো। আমাদেরকে এখানকার স্থানীয় লঞ্চের কর্মকর্তা এবং অন্যান্য যারা আছেন তারা একটা জিনিস আমাদেরকে জানিয়েছেন যে ভিড় কিন্তু দিন দিন বাড়তেই থাকবে। আমরা আজকে খোঁজ নিয়ে যেটা জানতে পেরেছি যে বরিশালে কিন্তু লঞ্চঘাটে আজকে 8টি লঞ্চ আছে। এর মধ্যে সুন্দরবন 7, সুরভি 7, টিপু 7, কীর্তনখোলা 2, সুরভি 9,
পারাবাত 11, পারাবাত 10 এবং কালাম খান 1 এই 8টি লঞ্চ বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রী নিয়ে রওনা করবে। এর মধ্যে 4টি কিন্তু স্পেশাল। এর মধ্যে ছিল আজকে স্বাভাবিক রুটে ছিল সুন্দরবন 7, সুরভি 7, টিপু 7 এবং কালাম খান 1। বাকি যে লঞ্চগুলো এগুলো কিন্তু স্পেশাল ট্রিপে দেওয়া হয়েছে। আমরা এখন একজন কর্মকর্তার সাথে কথা বলার চেষ্টা করব, যিনি হচ্ছেন বরিশালের বরিশাল বিআইডব্লিউটি এর নৌপথ পরিদর্শক জনাব আক্তার হোসেনের সাথে। উনি আমাদের সাথেই আছেন। আমরা তার কাছে জানতে চাইবো যে বরিশালের লঞ্চ ঘাটের যে এই যে যাত্রীদের নিরাপত্তা এবং যাত্রীদের চাপ সামলাতে তারা কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন। আক্তার ভাই, আমাদেরকে যদি একটু জানান এই ব্যাপারে। বরিশাল ঢাকাগামী সকল নৌপথে সকল যাত্রীদের সার্বিক নিরাপত্তার জন্য বিআইডব্লিউটি এর সকল প্রস্তুতি গ্রহণ করে আছে। বিআইডব্লিউটি এর সার্বিক নিরাপত্তার জন্য রয়েছে ফায়ার সার্ভিস, আর্ম পুলিশ, মেডিকেল টিম, নির্বাহী ম্যাজিস্ট্রেট, ভ্রাম্যমাণ আদালত, আরও অনেকেই। এবং প্রত্যেকটা লঞ্চে যাতে ওভারলোডিং না হয়, সাথে যাতে যাত্রী না যেতে পারে, বিআইডব্লিউটি এদিকে সুদৃষ্টি দেখছে এবং যথাসময়ে আমাদের প্রত্যেকটা লঞ্চ এখান থেকে ঘাট ত্যাগ করবে। শুনছিলেন যেমনটি বলা হচ্ছিল যে আসলে কিন্তু এখন থেকে ঈদের আগেই এই ধরনের প্ল্যানিং করা হয়েছিল যে বিআইডব্লিউটি কি করবে, কিভাবে লঞ্চের যাত্রীরা যাত্রা করবে এবং যাত্রীদের সম্পূর্ণ নিরাপত্তা বিধানের জন্য কিভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা বিকেলে এসে যেটা দেখতে পেরেছি যে এখানে নৌ পুলিশ কিন্তু নদীতেও টহল দিচ্ছে, এমনভাবে তারা টহল দিচ্ছে যাতে এখানে জেলেরা যাতে জাল ফেলতে না পারে এবং ইলিশ ধরার কারণে কিন্তু এখন জাল ফেলা নিষিদ্ধ। মানে মোটামুটি যাত্রীদের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যে কারণ যাতে কোনো রকমের দুর্ঘটনা না ঘটে এবং যাত্রীদের ওভারলোডিং যাতে না হয়। এই ছিল মোটামুটি বরিশালে আমার কাছে রাজধানীমুখী মানুষের যাত্রার খবরাখবর। আমরা এখন ফিরছি স্টুডিওতে। সাজিদ রাজু। দর্শক, বরিশাল থেকে ফিরদাউস সোহাগ এবং কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ওমর ফারুক আমাদেরকে জানাচ্ছিলেন ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে যাওয়া যে যাত্রীরা তারা এখন রাজধানীতে ফিরতে শুরু করেছেন। বাংলা সময় আরো থাকছে। জমির ধান নিয়ে বিবাদকে কেন্দ্র করে ময়মনসিংহে প্রতিপক্ষের হামলায় ভাই বোন নিহত, আহত আরো 4 জন ময়মনসিংহ মেডিকেলে ভর্তি। এবং সচেতনতার অভাবে বয়সন্ধিকালে নানা সমস্যায় ভুগছে কুড়িগ্রামের কিশোরীরা, শিক্ষা প্রতিষ্ঠানে খোলামেলা আলোচনা হতে পারে সমাধান, মত বিশেষজ্ঞদের। সরকারি নিয়ন্ত্রণ এবং যথাযথ নীতিমালার অভাবে গৃহস্থালী জ্বালানি চাহিদা পূরণে কার্যকর ভূমিকা রাখতে পারছে না দেশের সিলিন্ডার গ্যাস। কেন্দ্রীয়ভাবে দাম নির্ধারণের কোনো ব্যবস্থা না থাকার সুযোগে খুচরা বিক্রেতারা ইচ্ছে মতো দাম নিচ্ছেন ভোক্তার কাছ থেকে। এ অবস্থায় বিদ্যুৎ বা পাইপলাইন গ্যাসের মতো গৃহস্থালী জ্বালানি এলপিজির জন্য এমআরপি নির্ধারণের উদ্যোগ নেয়ার দাবি ভোক্তা ও এলপি গ্যাস ব্যবসায়ীদের। মোস্তফা মাহবুবের রিপোর্ট। দ্রুত নগরায়ন এবং প্রচলিত জ্বালানি উৎস কমে আসায় দিন দিন চাহিদা বাড়ছে এলপি গ্যাসের। তবে সরকারের সুনির্দিষ্ট কোনো নীতিমালা না থাকা এবং সিলিন্ডার গ্যাসের উচ্চ মূল্যের কারণে এখনও এ সুবিধার বাইরে বৃহৎ জনগোষ্ঠী। বাজার ঘুরে দেখা গেছে 12 কেজির এলপি গ্যাসের দাম 1100 থেকে 1265 টাকা। তবে সরকার নির্ধারিত মূল্য না থাকায় খোদ রাজধানীতেই 12 কেজির জন্য ভোক্তাদের গুনতে হচ্ছে 1500 টাকারও বেশি। লাস্ট যেটা কিনেছি সিলিন্ডার, ওটার প্রাইস পড়েছে প্রায় 1500 টাকা, কিন্তু আগে আমরা যখন 2-1 মাস আগে আমরা কিনেছি এটা 1600 টাকা দিয়ে। এই সমস্ত মালগুলো আগে আমরা যে রেটে পাইছি এখন একটু কমছে। 12 কেজি গ্যাসের দাম বর্তমান 1150, 1200। প্রাইস ট্যাগটা না থাকে তাহলে দেখা যায় আসলে এটার দাম পড়তি না বাড়তি এই জিনিসটা বোঝা যাচ্ছে না। দিন দিন জিনিসের দাম বাড়তেছে, যদি এই গ্যাসের দামটা আরো কমে আসে তাহলে আমাদের সবার জন্য সুবিধা হবে। দেশে বর্তমানে প্রায় 1,10,000 টন এলপিজির চাহিদা পূরণে বাজারে রয়েছে 7 থেকে 8টি প্রতিষ্ঠান। সংশ্লিষ্টরা জানান, চাহিদার চেয়ে এসব প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা বেশি থাকলেও কেবল উচ্চ মূল্যের কারণে বাড়ছে না ভোক্তার সংখ্যা। আর এজন্য এলপিজি সংশ্লিষ্ট খাতে কর মওকুফ এবং প্রয়োজনে ভর্তুকি দেওয়ার পরামর্শ তাদের। যেহেতু কোনো এমআরপি নেই, সো গ্রাহক কিন্তু তাকে চ্যালেঞ্জ করতে পারছে না। যখন প্রাইস ইন্টারন্যাশনাল মার্কেটে ড্রপ করে, যেমন এখন ড্রপ করেছে গত কয়েক মাসে,
অটোমেটিক্যালি কিন্তু এটা মার্কেটে অ্যাডজাস্ট হয়। গভর্নমেন্ট যেটা করতে পারে 6 মাসের জন্য একটা প্রাইস রেঞ্জ করে দিবে, যেটা মিনিমাম এত হবে, ম্যাক্সিমাম এত হবে। তবে গৃহস্থালী জ্বালানির চাহিদা পূরণে সম্ভাবনাময় এ খাতে সরকারি উদ্যোগেরও তাগিদ দিলেন বিশেষজ্ঞরা। ব্যবসাটা প্রাইভেট সেক্টর পাবলিক সেক্টরের মধ্যে ভারসাম্য রেখে করতে হবে এবং পারফেক্ট কম্পিটিশন ইনশিওর করতে হবে। দাম নির্ধারণের বিষয়টি রেগুলেটরি কমিশনের কাছে আসতে হবে। তবে এলপিজি ব্যবহার জনপ্রিয় করতে দাম কমানোর পাশাপাশি নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে সরকারকে নিয়মিত সিলিন্ডার পরীক্ষা পদ্ধতি চালুর পরামর্শ তাদের। মোস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। ঈদের ছুটি উপভোগ করতে আজও ভিড় করেছে বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীরা। এই মুহূর্তে নন্দন পার্কে রয়েছেন রিপোর্টার জাফর সাদিক। আমরা চলে যাচ্ছি তার কাছে। জাফর, আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকার পার্শ্ববর্তী আশুলিয়ার নন্দন পার্কের যে ওয়াটার ওয়ার্ল্ড, সেই ওয়াটার ওয়ার্ল্ডে। তো এখানে আজকে বিকেলে আসার পর যেটি দেখলাম যে প্রায় 8 থেকে 10,000 দর্শনার্থী কিন্তু এই পার্টিতে ভিড় জমিয়েছেন এবং তারা বিভিন্নভাবে আজকে ঈদের তৃতীয় দিনটিকে কিন্তু উদযাপন করছেন। এবং একই সাথে আরেকটি বিষয় দেখেছি যেটি হচ্ছে যে পরিবার পরিজন নিয়ে সব বয়সের নারী পুরুষই কিন্তু এখানে এসেছিলেন এবং সবাই কিন্তু যার যার মতো করে আজকের দিনটিকে তারা উদযাপন করছেন। বিশেষ করে নন্দন পার্কের একটি আলাদা বৈশিষ্ট্য হচ্ছে এই জায়গাটি অনেকটা খোলামেলা এবং প্রাকৃতিক একটি মনোরম পরিবেশের মধ্যে আসলে যে যেভাবে পারছেন যে জায়গায় বসছেন সেখানেই তারা জায়গাটিকে উপভোগ করছেন, সময়টিকে উপভোগ করছেন। আর নন্দন পার্কের ভেতরে যে রাইডগুলো আছে প্রত্যেকটি রাইডে কিন্তু প্রচন্ড ভিড় ছিল। বিশেষ করে ওয়েভ পুলে যেই ডিজে পার্টি ছিল, সেই ডিজে পার্টিতে কিন্তু আমরা দেখেছিলাম যে যথেষ্ট পরিমাণ দর্শনার্থী এবং যারা কিনা আনন্দ উপভোগ করছেন, এরকম অনেকে কিন্তু সেখানে তাদের পুরোটা সময় জুড়ে তারা বিষয়টিকে উপভোগ করেছেন। তো পারমিতা, আমি এখন কথা বলবো নন্দন পার্কের জেনারেল ম্যানেজার মেজর ওয়ালিউর রহমানের সাথে। তিনি আসলে আমাদেরকে জানাবেন যে দর্শনার্থীদের সুবিধার জন্য আসলে এখানে কি কি ব্যবস্থাগুলো আপনারা নিয়েছেন। দর্শকদের সুবিধার জন্য আমরা যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। এই কদিন যথেষ্ট ক্রাউড আছে এবং আশা করি ভবিষ্যতেও থাকবে। আর আমাদের এবার এক্সপো কার্ডের পাশাপাশি আমরা একটা বিশেষ লয়্যালটি কার্ডের ব্যবস্থা করেছি, যেটা একটা কিনলে 4টা 50% ডিসকাউন্টে তারা 31 ডিসেম্বর পর্যন্ত ব্যবহার করতে পারবেন আর কি। এছাড়া আপনারা বিশেষ কি ব্যবস্থা নিয়েছেন ঈদ উপলক্ষে? এছাড়া আমাদের প্রাণ গ্রুপ থেকে বিভিন্ন আয়োজন আছে, খেলাধুলার আয়োজন আছে। তারপর ঈদের এই 4-5 দিন আমাদের ডিজে রেগুলার থাকবে, দর্শকরা ডিজে উপভোগ করতে পারবেন। মেজর ওয়ালিউর রহমান, আপনাকে ধন্যবাদ। পারমিতা, তিনি যেমনটি বলছিলেন যে নন্দন পার্কে যারা আসছেন তাদের জন্য কিন্তু আসলে বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে এবং এই ছাড়টিকে কিন্তু আমরা দেখেছি সবাই উপভোগ করছেন। তো সবকিছু মিলিয়ে ঈদের তৃতীয় দিনটিকে উপভোগ করার জন্য ঢাকার পার্শ্ববর্তী থিম পার্কটি কিন্তু আসলেই অনেকটাই বলা যায় যে মনোমুগ্ধকর একটি পরিবেশ এবং এই জায়গাটিতে আসলে পরিবার পরিজন নিয়ে সবাই তাদের নিজেদের যে আনন্দ সময়টুকু সেটি উপভোগ করছেন। পারমিতা, ওয়াটার ওয়ার্ল্ডের পাশাপাশি কিন্তু আমরা যেটি দেখেছি যে নন্দন পার্কে যে ড্রাই পার্কটি আছে, এই মুহূর্তে কিন্তু ড্রাই পার্কটি তো আমরা দেখেছি প্রচন্ড দর্শনার্থীর ভিড় আছে এবং সবাই কিন্তু তাদের সময়টুকু তাদের মতো করে নিজেদের মতো উপভোগ করছেন। পারমিতা, ধন্যবাদ জাফর। দর্শক, আমাদেরকে রাজধানীর আশেপাশে বিনোদন কেন্দ্রগুলোর সর্বশেষ অবস্থা জানাচ্ছিলেন রিপোর্টার জাফর সাদিক। 1 বিলিয়ন পর্যটক, 1 বিলিয়ন সম্ভাবনা, এই স্লোগানকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে সারা দেশে পালিত হলো বিশ্ব পর্যটন দিবস। সকালে কক্সবাজার জেলা সাংস্কৃতিক কেন্দ্র থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে জেলা প্রশাসন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সৈকতের 3 কিলোমিটার এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। মৌলভীবাজারে বেলা 11টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এছাড়া বাগেরহাট, শরীয়তপুর, গাজীপুর সহ দেশের বিভিন্ন স্থানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পর্যটকদের পদচারণায় মুখরিত হতে শুরু করেছে পর্যটন শহর কক্সবাজার। ঈদের ছুটি কাটাতে সাগর সৈকতে ভিড় করছেন হাজারো পর্যটক। উচ্ছ্বাস আর আনন্দে সাগরের নীল জলরাশিতে ভাসছেন সবাই। আর তাদের নিরাপত্তা দিতে নিয়োজিত রয়েছেন লাইফগার্ড কর্মী ও টুরিস্ট পুলিশ। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঈদের ছুটি কাটাতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ভিড় করতে শুরু করেছেন পর্যটকরা। সকালে পর্যটকের সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে পর্যটকের সংখ্যা বাড়তে থাকে। নগর জীবনের যান্ত্রিকতা থেকে দূরে নীল সাগরের জলরাশিতে উচ্ছ্বাস আর আনন্দে মেতেছেন ভ্রমণ পিপাসুরা। আর আনন্দঘন এই মুহূর্তটাকে ক্যামেরার ফ্রেমে বন্দী করতে ব্যস্ত সময় পার করছেন অনেকেই।
তাদের উল্লাসে যেন মুখরিত সাগর তীর। যখন ঢাকা থেকে ছুটি পাই তখনই আমি এখানে চলে আসি বিচটাকে উপভোগ করার জন্য। কক্সবাজারে আসলে এমনি মন খুব ভালো হয়ে যায়। তারপর ঈদের ছুটিতে যখন পরিবার পরিজন নিয়ে আসি, হাজবেন্ড থাকে, তখন অন্যরকম একটা ভালো লাগা, সব রিফ্রেশমেন্ট এখান থেকেই নেই। প্রতিদিনের গড়বাঁধা কাজের রুটিনে একদমই টায়ার্ড, তাই এই কারণে কিছুদিন একটু বিশ্রামের জন্য এবং গড়বাঁধা রুটিন থেকে একটু বিশ্রাম নেওয়ার জন্যই কক্সবাজারে আসা। সবাই খুব খুশি, সবাই খুব হ্যাপি। সবাইকে ঈদ মোবারক। নিরাপদে সমুদ্র স্নান নিশ্চিত করতে সৈকতে নিয়োজিত রয়েছে অর্ধশতাধিক প্রশিক্ষিত লাইফগার্ড, আর তাদের পাশাপাশি সার্বিক নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে ট্যুরিস্ট পুলিশ। আমাদের মোট 8টি পয়েন্টে আমরা পর্যটকদের সাদা পোশাকে এবং পোশাকে নিরাপত্তা দিয়ে যাচ্ছি, তাতে পর্যটকরা নিরাপদে তাদের পর্যটনের কাজে সুবিধা পান, তার জন্য আমরা সম্পূর্ণ ব্যবস্থা নিয়েছি। হাজার হাজার পর্যটকরা সাগরের ঢেউতে স্নান করতেছেন, সো এদের সেফটির জন্য আমরা লাইফগার্ডরা প্রায় 6টি বিচে কভার করতেছি সারাক্ষণ। সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত লাইফগার্ডিং করে যাচ্ছি আমরা। শুধু কক্সবাজার সমুদ্র সৈকত নয়, ইনানীর পাথুরে সৈকত, হিমছড়ির ঝর্ণা, ডুলা হাজারা সাফারি পার্ক সহ জেলার পর্যটন স্পটগুলোতে ভিড় করছেন পর্যটকরা। সময় সংবাদ, কক্সবাজার। তুচ্ছ ঘটনার জের ধরে ময়মনসিংহে প্রতিপক্ষের হামলায় ভাই বোন নিহত হয়েছেন। এ সময় আরো 4 জন আহত হয়েছেন। সকালে গৌরীপুর উপজেলার মৌজা বৈরাটি গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, গতকাল পার্শ্ববর্তী নেত্রকোনা জেলার পূর্বধালা উপজেলার 40 বৈরাটি গ্রামের বাসিন্দা ফজলু মিয়ার সাথে মৌজা বৈরাটি গ্রামের রাষ্ট্রিক মিয়ার কথা কাটাকাটি হয়। এর জের ধরে সকালে রাষ্ট্রিক মিয়া ও তার পরিবারের উপর হামলা চালায় ফজলু মিয়ার সমর্থকরা। এ সময় আহত হন 6 জন। গুরুতর অবস্থায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে রাষ্ট্রিক মিয়া ও তার বোন রাজিয়া খাতুনের মৃত্যু হয়। এদিকে ঘটনার পরই বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সময় সংবাদের প্রচারের 2 ঘন্টার মধ্যেই চট্টগ্রামের মুরাদপুর, বিবিরহাট, আতুরার ডিপো এবং অক্সিজেন এলাকার কোরবানির পশুর সমস্ত বর্জ্য অপসারণ করেছে সিটি কর্পোরেশন। ঈদের দিন বিকেল থেকেই বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে সংগৃহীত পশুর চামড়া এনে সংরক্ষণ করা হয় এসব এলাকায়। এতে নগরীর মুরাদপুর থেকে অক্সিজেন মোড় পর্যন্ত 5 বর্গ কিলোমিটার এলাকা বর্জ্যের ভাগাড়ে পরিণত হয়। দুর্গন্ধে দুর্বিষহ হয়ে ওঠে স্থানীয় বাসিন্দাদের জীবন। সকালে সময় সংবাদ বিষয়টি সরাসরি সম্প্রচারের পর এসব এলাকার বর্জ্য অপসারণ করে সিটি কর্পোরেশন। ইতিমধ্যে আমরা অপসারণ করছি। আপনি একটু আগে দেখবেন এখনো এক ট্রাক কাঁচা চামড়া আসছে, যেগুলি থেকে আবার বর্জ্য বেরোবে। এটি প্রতিনিয়ত আমরা করে যাচ্ছি এবং চট্টগ্রাম শহরে এত দ্রুত গতিতে, এই এলাকার অন্যান্যদের সাথে আলাপ করলে বুঝতে পারবেন, এত দ্রুত গতিতে এই এলাকায় কখনো বর্জ্য অপসারণ হয়নি। শরীয়তপুরে বাস চাপায় 1 জন নিহত হয়েছেন। এছাড়া বান্দরবানে পর্যটকবাহী একটি বাস উল্টে অন্তত 10 জন আহত হয়েছেন। পুলিশ জানায়, সকালে শরীয়তপুর জেল সুপারের গাড়ি চালক দাউদ হোসেন উজ্জ্বল একটি মোটরসাইকেলে করে কারাগারের দিকে যাচ্ছিলেন। এ সময় রাস্তা পার হতে যাওয়া বিপরীত দিক থেকে আসা একটি বাসের নিচে চাপা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে নরসিংদী থেকে পর্যটকবাহী একটি বাস বান্দরবান শহরের দিকে যাচ্ছিল। বাসটি বাসস্ট্যান্ড এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এতে বাসের অন্তত 10 জন পর্যটক আহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। তৃণমূল পর্যায় থেকে চাকরি বাণিজ্য, কাবিখার টাকা লুটপাট এবং বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশে তালিকা প্রস্তুত হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে ফেনী ধুমঘাট এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সেতুর কাজ পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। কিছু কিছু আমাদের নেতা কর্মীর জন্য তৃণমূল পর্যায়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। কনস্টেবলের চাকরি দিয়ে টাকা আদায় করা, সুইপারের চাকরি দিয়ে টাকা আদায় করা, কমিশন নেওয়া এবং স্কুলের নৈশ প্রহরীর চাকরি দিয়েও যারা টাকা আদায় করে,
তাদের তালিকা হচ্ছে প্রধানমন্ত্রীর নির্দেশে এবং তাদের বিরুদ্ধে যথাসময় ব্যবস্থা নেওয়া হবে। দারিদ্র্যপীড়িত কুড়িগ্রামের জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী। এই নারীদের 5 ভাগের 1 ভাগ হচ্ছে কিশোরী। সচেতনতার অভাবে যাদের অনেকেই বয়সন্ধিকাল পার করছেন নানা সমস্যায়। মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও রবিউল ইসলামের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আমাদের মতো দেশে সাধারণত 11 বছর থেকে 19 বছরের মাঝামাঝি সময়কে কৈশোর বলা হয়ে থাকে। এ সময় তাদের শারীরিক পরিবর্তন হয়ে মেয়েদের শুরু হয় ঋতুস্রাব। অজ্ঞতার কারণে তারা তাদের শরীরের যথাযথ পরিচর্যা এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারছেন না। এতে নানা ধরনের অসুখের শিকার হচ্ছেন তারা। তারপরও পারিবারিকভাবে মা ছাড়া আর কারো সাথে সমস্যাগুলো নিয়ে আলোচনার সুযোগ নেই বলে জানালেন কুড়িগ্রামের এই কিশোরীরা। আমাদের এই বয়সে অনেক ধরনের সমস্যা হয়, কিন্তু আমরা আমাদের মাকে ছাড়া অন্য কাউকে বলতে পারি না। মারা বলে এটা অত কিছু না, এটা স্বাভাবিক একটা জিনিস, কিন্তু স্বাভাবিক জিনিস এটা তো আমাদের সমাধান চাই। পারিবারিক এবং সামাজিকভাবে গুরুত্ব দিয়ে বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হলে সমস্যাগুলো দূর করা সম্ভব বলে জানালেন অভিভাবকরা। আমাদেরও মাদের কাছ থেকে যেটুকু আমরা শিখছি তাতে আমরা আমাদের শারীরিক অবস্থা আমরা সুস্থ রাখতে পারি নাই। এখন আমরাও মা হয়েছি, আমাদের বাচ্চারা আছে, তাদেরকে এখন এরকম শিখাইতে পারিনি। এদিকে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিদ্যালয়গুলোর পাঠ্য বইয়ে বয়সন্ধিকাল বিষয়ে অধ্যায় সংযোজন করা হলেও তা খোলামেলা ভাবে পড়ানো হয় না বলে জানালেন এই শিক্ষার্থীরা। কণ্ঠস্বর পরিবর্তন হয়েছে আমার, আমি তো সেটাকে মাকেও বলতে পারি না, স্কুলে আমাদের এই বিষয়ে শেখানো হয় নাই। আমাদের শারীরিক শিক্ষা একটা অধ্যায় আছে বয়সন্ধিকাল, আমাদের স্কুলে খোলাখুলি ভাবে পড়ানো হয় না। স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষিকা দাবি করলেন তার বিদ্যালয়ে ছেলেমেয়েরা একসাথে লেখাপড়া করে, এজন্য খোলামেলা ভাবে অধ্যায়টি পড়ানো হয় না, বাড়িতে পড়ে নিতে বলা হয়। আমরা ওদেরকে বলি যে তোমরা এটা বাসায় আমরা খোলামেলা ভাবে ওদের সাথে আলাপ করি না, বলি যে এটা বাসায় পড়ে নিও। বয়সন্ধিকাল নিয়ে বিড়ম্বনায় পড়তে হয় বলে মনে করেন চিকিৎসকরা। শারীরিক পরিবর্তনের ফলে কিছু কিছু পরিবর্তন যেটা আসে, এইটা নিয়ে অজ্ঞতার ফলে পরবর্তীতে এটা তার শরীরের উপর এবং মনের উপর একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে এবং যেটাকে তাকে বয়ে বেড়াতে হয় দীর্ঘদিন পর্যন্ত। বয়সন্ধিকাল নিয়ে পরিবার ও স্কুলে খোলামেলা কথা হলে কিশোরীদের জন্য আতঙ্কের না হয়ে বিষয়টি আনন্দের হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। সময় সংবাদ, কুড়িগ্রাম। ঈদের তৃতীয় দিনে জামালপুরে ও মেহেরপুরের বিনোদন কেন্দ্রগুলোতে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ঈদের আনন্দকে ভিন্ন মাত্রা দিতে সকাল থেকে সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা এলাকার যমুনা সিটি পার্কে আসেন অসংখ্য মানুষ। সব বয়সী মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পার্কটি। অন্যদিকে মেহেরপুরের মুজিবনগরে আম্রকাননের স্মৃতিসৌধ, 6 স্তর বিশিষ্ট গোলাপ বাগান সহ নানা স্থাপনা দেখতে সারাদিনই ছিল দর্শনার্থীদের ভিড়। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে অসংখ্য পর্যটক ছুটে আসেন এখানে। আর ঈদের তৃতীয় দিনে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে মুখর চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত। জলকেলিতে ব্যস্ত থেকে কিংবা নৌকায় চড়ে ঈদের আনন্দ উপভোগ করেছেন শিশু থেকে শুরু করে নানা বয়সের মানুষ। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। ঈদের আনন্দে মাতোয়ারা বন্দরনগরী চট্টগ্রাম। ঈদের তৃতীয় দিনেও বন্দরনগরী চট্টগ্রামের প্রতিটি বিনোদন কেন্দ্রই দর্শনার্থীদের পদচারণায় মুখরিত। বিকেল গড়াতেই হাজার হাজার পর্যটকদের ঢল নেমেছে নগরীর অন্যতম বিনোদন স্পট পতেঙ্গা সমুদ্র সৈকতে। ঈদ উপলক্ষে চিটাগাং আসা, তো এখানে এসে অনেক ভালো লাগতেছে। মূলত ঈদের ছুটি এজন্য আসছি বেড়াতে আর কি, সি বিচে আসছে আর কি ঘোরার জন্য। খুব আনন্দ হইতেছে ঈদে ঘোরাঘুরিতে বাচ্চাদের নিয়ে। সি বিচে পতেঙ্গা সৈকতে আসলাম, এনজয় করতেছি। যে সময় আমরা একটু সময় পাই, তো আপনার এখন বউ বাচ্চাকে নিয়ে ঘুরতে আসছি। সাগরের হিমেল হাওয়ায় প্রাণ জুড়াতে পরিবার পরিজন নিয়ে ছুটে এসেছেন নানা বয়সী মানুষ পতেঙ্গার এই সমুদ্র সৈকতে। কেউ বা মেতেছেন জলকেলিতে, কেউ বা স্পিড বোটে চড়ে চষে বেড়াচ্ছেন সৈকত জুড়ে। আব্বুর সাথে আম্মুর সাথে এবং ভালো মতো ঘুরেছে এবং ঘোড়ার উপর উঠেছি, খুব ভালো লাগছে। ঈদের সময় সবাই ফ্যামিলি সবাই একসাথে হই, ভালো লাগে। খোলা হাওয়া এগুলো অনেক মনোমুগ্ধকর, সো সবাইকে নিয়ে ঈদের ছুটিতে বেড়াতে আসা অনেক ভালো লাগতেছে। সি বিচে আমাদের সবচেয়ে বেশি ভালো লাগে, সেজন্যই আমরা সময় সুযোগ পেলে সি বিচে পরিবার নিয়ে ছুটে আসি। এছাড়া পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে হাজেরা শিউলি, সময় সংবাদ,
চট্টগ্রাম। দর্শক, এবার সিলেটের বিনোদন কেন্দ্রের খবরাখবর জানবো। এই মুহূর্তে সিলেটের কিন ব্রিজ সংলগ্ন সুরমা পার্কে আছেন রিপোর্টার আব্দুল আহাদ। আমরা যাচ্ছি তার কাছে। আহাদ, ধন্যবাদ পারমিতা। আপনি যেটা বলছিলেন যে ঈদের ছুটিতে সিলেটে আজও পর্যটকদের ঢল নেমেছে সিলেটের যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেখানে, এবং আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সিলেট নগরীর কিন ব্রিজে। আসলে এটি একটি ঐতিহাসিক জায়গা, এই কিন ব্রিজের এই স্থানটি, এবং সিলেটের যে পর্যটন স্পটগুলো রয়েছে সেগুলোতে দিনের বেলা যে পর্যটকরা সেগুলো ঘুরে এসেছেন, এবং মূলত বিকেল থেকে রাত পর্যন্ত তারা এই কিন ব্রিজের এখানে এসে তারা এখানে সৌন্দর্য উপভোগ করেন। মূলত এটা হচ্ছে সুরমা পাড়ে এই কিন ব্রিজটি অবস্থিত। এবং যে এখানে যদি পরিবেশ আপনাদের আমি বলে রাখি যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে কয়েক হাজার আসলে এই দর্শনার্থী এখানে এসেছেন। তারা এই সুরমা পাড়ে তারা দাঁড়িয়ে তারা অনেকে ফুচকা খাচ্ছেন, আবার অনেকে হয়তো চটপটি খেয়ে তাদের সময়টা পার করছেন। তো আসলে আমি একজনের সাথে কথা বলবো যিনি ঢাকা থেকে এসেছেন সিলেটের সৌন্দর্য উপভোগ করতে। তিনি বিকেল থেকে এখানে বসে আছেন। তো আপনার আসলে পরিবেশটা কিরকম লাগছে যদি একটু বলেন। খুবই ভালো লাগছে এখানে আসার জন্য। ওখান থেকেই প্ল্যান করে আসছি। আজকে আমরা পারাবত ট্রেনে আসছি, এসে বিকালে এইটা ছিল আমাদের প্রোগ্রামটা ছিল রিভার ক্রুজ। তো পেলাম না, বুকড হয়ে গেছে। আমি এখানে কিং ব্রিজটাই দেখলাম মেনলি, আর সার্কিট হাউস আছে এখানে, আমজাদ ঘড়ি আছে এখানে, সেইটা দেখলাম। আমাদের মেন ছিল রিভার ক্রুজটা, তো সেখানে পেলাম না। আপনি অনেক কিছু আপনি দেখছেন। আসলে আমি আরেকজন পর্যটকের সাথে আমি কথা বলবো যে আপনি এখানে আসলে কি কি দেখছেন এবং আপনার কেমন লাগছে যদি একটু বলেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে এখানে সবসময় বেসিক্যালি সন্ধ্যার পরে মানুষজন থাকে, অনেক ক্রাউড হয়, মজা হয়। আর যেহেতু এখন ঈদ ফেস্টিভ্যাল, এগুলাতে ভালোই মানুষজন হচ্ছে সন্ধ্যার পরে। এখানে রিভার ক্রুজ আছে, তো রিভার ক্রুজের জন্য হচ্ছে গিয়ে এই সাইডটা এখন আরো বেশি পপুলার। এটা ছাড়াও এমনিতে পপুলার ছিল, বাট রিভার ক্রুজের জন্য দেখা যায় ক্রাউডটা আরো বেশি হয়। আজকের পরিবেশে তো মানুষজন বেশি, কজ ঈদের টাইম। আর এটাই আর কি, সবকিছুই হচ্ছে। রিভার ক্রুজও এখানে চালু আছে। ধন্যবাদ। আসলে পারমিতা, আপনি যেটা শুনলেন যে মানুষ সন্ধ্যার পরে এখানে বেশ আনন্দেই তাদের সময়টা পার করছে। এবং আরেকটা বিষয় আপনাদের আমি জানিয়ে রাখি যে আজকের পরিবেশটা আরো সুন্দর হয়ে গেছে। আপনাদের আমি একটু দেখানোর চেষ্টা করব যে সিলেটের আকাশে যে আজকে সুপার মুন উঠেছে, যেটি 1974 সালে আমরা সবশেষ যেটি দেখতে পেরেছি, এবং এটি আজকে যেটি উঠেছে এবং বিশ্ববাসী যেটা দেখতে পাচ্ছে। এবং এই সুপার মুনটা আজকে যারা দেখা মিস করবেন তারা হয়তো 33 সালে, যে আগামী 33 সালে এটি আবার দেখতে পারবেন। তো এটি ছাড়াও এখানে যেটি রয়েছে আপনাদের আমি আরেকটা বিষয় জানিয়ে দেব। এই সুরমা নদীতে গত বছর একটি ভাসমান জাহাজ উদ্বোধন করা হয়েছে, যেটি আপনারা দেখতে পাচ্ছেন, এবং এটি আসলে আজকে বুকড হয়ে গেছে। একজন পর্যটক আমাকে বলছিলেন তিনি আসলে এইটি দেখার জন্য এবং এখানে ডিনার করার জন্য এসেছিলেন, কিন্তু আজকে এটি বুকড এবং যিনি এখানে উঠতে পারছেন না। তো এটি হচ্ছে আসলে যারা একটু বৃত্তশালী যারা রয়েছে তাদের জন্য এটি করা হয়েছে। এবং কিছুক্ষণ পর সন্ধ্যা 7টায় এই জাহাজটি এখান থেকে ছেড়ে যাবে এবং 5-6 কিলোমিটার দূরে এই জাহাজটি যাবে এবং তারপর আবার চলে আসবে। তো এই হলো এই জাহাজের অবস্থা। এবং এখানে আরেকটি ঐতিহাসিক জিনিস রয়েছে, যেটি হলো যে আলী আমজাদের ঘড়ি। এই ঘড়িটি 1876 সালে নির্মাণ করা হয় এই ঘড়িটি, এবং এই ঘড়িটি দেখার জন্য মানুষ এখানে ভিড় করেছে। তো সব মিলিয়ে আসলে সিলেটের যে পর্যটক যারা এসেছেন তারা অনেকটা আনন্দঘন সময় পার করছেন পর্যটন কেন্দ্রগুলোতে, এবং তাদের সাথে আমরা রয়েছি আসলে আজকে সারাদিন থেকে, এবং আপনাদের সবশেষ খবরগুলো আমরা জানিয়ে দিচ্ছি। পারমিতা, ধন্যবাদ আহাদ আপনাকে। দর্শক, আমাদেরকে সুরমা নদীর পাড় থেকে সেখানে দর্শনার্থীদের যে ঢল নেমেছে তারই খবরাখবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার আব্দুল আহাদ। এদিকে রাজশাহীর জিয়া শিশু পার্কে বিকেল থেকেই রয়েছে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। পার্কের বিভিন্ন রাইডসে শিশুদের পাশাপাশি ঈদের আনন্দ উপভোগ করেছেন সব বয়সের মানুষ। বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। ঈদ মানে খুশি আর ঈদ মানে আনন্দ, আর এই ঈদের আনন্দ উপভোগ করতে রাজশাহীর বিনোদন কেন্দ্রগুলোতে এখন উপচে পড়া ভিড় দর্শনার্থীদের। কেউ বা প্রিয়জনকে সাথে নিয়ে, কেউ এসেছেন পরিবার পরিজনকে সাথে নিয়ে এই জিয়া পার্কে। আমি এনে মামির সাথে আসছি, আমার আপুর সাথে আসছি। আমরা দুইজন আসছি, হাজব্যান্ড ওয়াইফ আসছি। খুব ভালো লাগছে, মজা লাগছে আর কি ঘুরতে। তবে পর্যাপ্ত বিনোদন কেন্দ্র না থাকায় কিছুটা ভাটা পড়েছে ঈদ আনন্দে। তাই রাজশাহীতে আরো বেশি বেশি বিনোদন কেন্দ্র করার আহ্বান এসব দর্শনার্থীদের।
দর্শনার্থীদের। অক্টোপাসে, ট্রেন, তারপর ওয়াটার রাইডে, এগুলোতে চলে। রাজশাহীতে আরো বিনোদন কেন্দ্র খুব দরকার, আরো বেশি হলে আমরা আরো বেশি ঘুরতে পারতাম, খুব ভালো লাগতো। কর্তৃপক্ষ জানিয়েছে আরও প্রায় সপ্তাহখানিক ঈদের এই আমেজ থাকবে এবং দর্শনার্থীদের উপচে পড়া ভিড় থাকবে। দর্শনার্থীদের কথা বিবেচনা করে জিয়া শিশু পার্কে আরো বেশ কিছু রাইড চালু করা হবে বলে জানিয়েছেন এখানকার ম্যানেজাররা। এখন মোটামুটি চাপ ভালো আছে, এমন কয়েকদিন থাকবে, তবে এবার তো ছুটি কম, আমাদের সরকারের ছুটি কম, যার জন্য কিছুটা কম হবে। দিন যত যাবে অত রাইড পাবো, আমাদের রাইডখানে কিছুটা ডিস্টার্ব হবে, আমরা আগামীতে মানে আরো কয়েকটা রাইড ইনশাআল্লাহ যোগ হবে। বিনোদন কেন্দ্রগুলোর রক্ষণাবেক্ষণকারীরা বলছেন আগামীতে আরো বড় পরিসরে করা হবে বিনোদনের ব্যবস্থা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। রাজধানীর পোস্তায় চামড়ার সরবরাহ কমলেও বেচাকেনা বেড়েছে চট্টগ্রামে। মধ্যস্বত্বভোগীদের বিরুদ্ধে চামড়া মজুদের অভিযোগ ব্যবসায়ীদের। জীবিকার টানে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। ভিড় বাড়ছে বাস, ট্রেন, লঞ্চে। অনেকের অভিযোগ মিলছে না প্রত্যাশিত টিকিট। গৃহস্থালী জ্বালানি চাহিদা পূরণে কার্যকর ভূমিকা রাখতে পারছে না সিলিন্ডার গ্যাস। সরকারি নিয়ন্ত্রণ এবং যথাযথ নীতিমালার অভাবকেই দায়ী করছেন গ্রাহকরা। পর্যটকদের পদভারে মুখর সৈকতের শহর কক্সবাজার। উচ্ছ্বাস আর আনন্দে সাগরের নীল জলে ভাসছেন ভ্রমণ পিয়াসীরা। নিরাপত্তায় তৎপর লাইফগার্ড কর্মী ও টুরিস্ট পুলিশ। এবং দেশের বিনোদন কেন্দ্রগুলোতে এখনো ঈদের আমেজ। বন্ধু স্বজনদের সঙ্গে এখানে সেখানে ঘোরাঘুরি আর আনন্দে মশগুল অনেকেই। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।